আসসালামু আলাইকুম। গতকাল দুটি খবর প্রচারিত হয়েছে। একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মিস্টার মমিনুল ইসলাম, উনি বলেছেন বিনিয়োগকারীদের কষ্ট হলেও কিছু কোম্পানিকে ডিলিস্ট করা হবে। তিনি বন্ধ হয়ে যে সমস্ত কোম্পানির প্রোডাকশন বন্ধ রয়েছে সে সমস্ত কোম্পানিকে ডিলিস্ট করার কথাই বলেছেন। আরেকটি খবর হলো যে 9টি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে তালিকাচ্যুত করা হবে, বন্ধ করে দেওয়া হবে এবং ফলে স্বাভাবিকভাবেই সেগুলো তালিকাচ্যুত হবে। তো এই দুটি খবর নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সংশ্লিষ্ট যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে, সমালোচনা চলছে, তোলপাড় চলছে। আমি ফেসবুকে যে সমস্ত শেয়ার বাজার সংশ্লিষ্ট গ্রুপ রয়েছে, গ্রুপগুলিতে একটু ঘুরে দেখার চেষ্টা করেছি। তাতে যেটুকু বুঝলাম যে প্রায় আমার কাছে মনে হলো প্রায় শতভাগ যারা আলোচনা করেছেন, কথা বলছেন, তাদের শতভাগই এই দুটি বিষয়ে প্রচণ্ড নাখোশ এবং তারা যারা এই সিদ্ধান্তগুলো দিচ্ছেন তাদেরকে মানে বিভিন্ন ভাষায় তারা একেবারে বলা যায় যে একেবারে তাদের রাগ প্রকাশ করছেন বিভিন্ন ভাষা প্রয়োগের মাধ্যমে। তো বিষয়টিকে আমি কিভাবে দেখছি, আমার কথা স্পষ্ট, সেটি হলো যে যারা রাগ প্রকাশ করছেন এবং সেটা দেখতে পাচ্ছি শতভাগ এবং ফেসবুক গ্রুপগুলোতে, তার মানে ফেসবুক গ্রুপগুলোতে যারা মানে পার্টিসিপেট করেন বা যারা সংযুক্ত আছেন তারা এই বন্ধ কোম্পানিগুলো ডিলিস্ট করা পছন্দ করছেন না। তো পছন্দ করছেন না, এটির অর্থ করলে দাঁড়ায় যে তারা এইগুলির সাথেই সংশ্লিষ্ট, মানে এই বন্ধ কোম্পানিগুলির সাথেই তারা আছেন। তো একটা প্রশ্ন আমার মাথায় চলে আসছে যে তাহলে কি বন্ধ কোম্পানিগুলো নিয়েই তারা কাজ করেন? মানে তাদের কি বিনিয়োগের সময় তাদের এই দেখার দায়িত্বগুলো নাই যে কোম্পানিটা বন্ধ না চালু? কোম্পানিগুলো যে বন্ধ হয়েছে সেটা তো গতকালকেই বন্ধ হয়েছে, সেই কোম্পানি ডিলিস্ট হবে না। মানে হয়তো যুক্তিসঙ্গত যদি আচরণ করে থাকে ডিএসসি, তাহলে সেই কোম্পানিগুলোই তারা ডিলিস্ট করবে যেগুলো কে তারা অনেক দিন থেকেই বন্ধ দেখতে পাচ্ছে এবং তারা বিনিয়োগকারীদের মধ্যে হয়তো সচেতনতা প্রচার করার চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে যে কোম্পানিগুলো বন্ধ আছে, এই কোম্পানিগুলোতে বিনিয়োগ না করাই ভালো, কোম্পানিগুলো থেকে দূরে থাকুন, এই মেসেজটুকু অন্তত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা। এটা যৌক্তিক আচরণ করলে এই কোম্পানিগুলো বন্ধ করা উচিত। তো কথা হলো যে যদি ডিএসসি প্রচার করে থাকে অনেক দিন থেকে যে কোম্পানিগুলি বন্ধ রয়েছে, উৎপাদন নেই, তাহলে কি বিনিয়োগকারীর দায়িত্ব চলে আসে না যে এই বন্ধ কোম্পানিগুলোতে তারা বিনিয়োগ করবে না বা সময় সুযোগ মতো বন্ধ কোম্পানিগুলো থেকে তারা বেরিয়ে আসবেন? নাকি মানে ডিএসসি তাদেরকে সাবধান করতে থাকবে, তারা জানবেন যে কোম্পানিগুলোর প্রোডাকশন নেই, কোম্পানিগুলো বন্ধ, ডিভিডেন্ড দেয় না, জেড ক্যাটাগরি, তারপরও তারা জেনে বুঝেই বিনিয়োগ করতে থাকবেন এই কোম্পানিগুলোতে? তাদেরকে বিভিন্ন পক্ষ মানে বলবে যে এটার দাম 10 টাকা থেকে 20 টাকা হবে, 30 টাকা হবে, 300 টাকা হবে, কেন হবে কোনো কারণ ছাড়া, এবং তারা এটাতে ঝাঁপায় পড়বেন, বিনিয়োগ করবেন, এই কোম্পানিগুলোই শেয়ার বাজারে বাড়তে থাকবে এবং বাড়ার কোনো কারণ থাকবে না বলে সেটা আবার ফেরত চলে আসবে নিচে এবং তারা কান্নাকাটি করবে। লাভটা কার আসলে? এখানে কি যারা সাধারণ বিনিয়োগকারী তারা লাভবান হন, না সাধারণ বিনিয়োগকারীদের পকেটে টাকাগুলো কেউ এইভাবে আসলে হাতিয়ে নেয়? তো ঢাকা স্টক এক্সচেঞ্জকে যদি স্বাস্থ্যবান দেখতে হয় তাহলে কি এই প্রক্রিয়াটা চালুই থাকবে, মানে থাকা উচিত? তো এটা আমার একটা প্রশ্ন আর কি।
তো এই যে 9টি বন্ধ বা ফাইন্যান্সিয়ালি দুর্বল এনবিএফআই বন্ধ হয়ে যাচ্ছে, এই বন্ধ হয়ে যাওয়ার প্রশ্নটা আমি একটু পরে আসি। আমি ডিলিস্ট করার জায়গাটা আগে বলি যে ডিএসসি এরকম প্রক্রিয়ায় যে যাচ্ছে, এটাতে দুইটা পক্ষের দায় আছে। একটা হলো যে যারা এই বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোকে এনলিস্টেড করেছিলেন, তারা তখন দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন কিনা সেটা দেখা প্রয়োজন। যদি সেখানে কোনো দায়িত্ব অবহেলা হয়ে থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীদের এই ক্ষতির দায় তাদেরও রয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। অনেক সময় ভালো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। একটা কোম্পানিকে এনলিস্টেড করা হয়েছিল, পরবর্তীতে কোম্পানিটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যেতেই পারে, খারাপ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তার দায় কিন্তু ডিএসসির ওই কর্তৃপক্ষের তখন আসছে না। কিন্তু আমরা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে যতখানি জানি এবং গত 10, 12, 15, 16 বছরে যা যা ঘটেছে, তাতে যে প্রক্রিয়ায় যে সমস্ত কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয়েছিল, তাতে যে অসততার বিষয়গুলো ঘটেছিল সে ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই, কোনো প্রমাণ যদিও উপস্থাপন করতে পারছি না। তারপর ওইটুকু বলি যে এখানে কিছুটা না, অনেকটাই তো ডিএসসির দায় থেকে যাচ্ছে। তো কাজেই যদি এরকম ঘটে থাকে তাহলে অবশ্যই ডিএসসিকে দুটো বিষয় চালু করতে হবে। একটা হলো যে যারা এই সমস্ত কোম্পানিকে তালিকাভুক্ত করেছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে প্রশ্নের মধ্যে নিয়ে আসতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মতো পরিবেশ তৈরি করতে হবে। একই সাথে যে সমস্ত কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন খারাপ কোম্পানি হিসাবে রয়েছে, সেগুলিকে ইমিডিয়েটলি ডিলিস্ট না করে বরং সেগুলিকে ওটিসিতে নিয়ে যাওয়া যায়, মেইন বোর্ড থেকে সরিয়ে ফেলা যায় এবং যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে এইগুলো কেনা থেকে বিরত করা যায় এই প্রক্রিয়ায়। এইটি করা প্রয়োজনও বটে। এখন আসি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাওয়ার প্রশ্নে। সেটি যারা সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক তারা দেখছেন হয়তো যে এটি বন্ধ করা প্রয়োজন কি না। তবে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে কোনো অর্থনীতির যে সমস্ত অর্থনীতিতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার কোনো একটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার একটা প্রভাব কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের উপরে গিয়ে পড়তে পারে। সেটি বাংলাদেশ ব্যাংক বুঝবে, দেখবেন, যদি বন্ধ করাই সঠিক মনে করে বন্ধ করবে। তবে এগুলোর পেছনেও কিন্তু আমাদের দায়বদ্ধতা থেকে যায়। শুধু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন, আর যারা এই প্রতিষ্ঠানগুলো চালু করলেন, প্রতিষ্ঠানগুলো নষ্ট করলেন, দুর্নীতি তো একটা বড় আখড়া এগুলো জায়গায় অনেক ক্ষেত্রেই বলে শুনেছি, সেগুলোর বিষয়ে তারা কিছুই করবেন না, তা তো হতে পারে না। এখানে তাদেরকে আপনারা কী নজিরবিহীন শাস্তির আওতায় আনলেন সেইটাও তো আমাদেরকে দেখাতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে এই কাজ করার সাহস আর দ্বিতীয়বার কেউ না পায়। শুধু বিনিয়োগকারীদেরকে মানে এই মানে এই কষ্টের মধ্যে ফেলা, এইটাই যেহেতু সহজতম পন্থা, এই প্রক্রিয়ায় সারা জীবন হাঁটতে থাকবেন, এটা তো হতে পারে না। আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে তারা যাতে ভবিষ্যতে খারাপের মধ্যে না আসতে পারে সেজন্য এই প্রক্রিয়ায় যাচ্ছেন, ঠিক আছে, আমি এটার সাথে আমি সহমত পোষণ করছি। কিন্তু ভবিষ্যতে যে আপনারা আবার এই সমস্ত বাজে কোম্পানিকে এনলিস্টেড করবেন না, তার কি নিশ্চয়তা আছে? যারা অতীতে এগুলো কর্মকাণ্ড করেছে তাদেরকে আপনারা কী শাস্তি দিলেন সেটাও আমাদেরকে দেখাতে হবে, তো জনগণকে দেখাতে হবে, তো বিনিয়োগকারীদেরকে দেখাতে হবে। তো তাহলেই তো বোঝা যাবে যে না, আপনাদের এই কাজের মধ্যে সৎ উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমি মনে করি যে বাংলাদেশে একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পরিবর্তনের একটা ঢেউ দেশে এসেছে, পরিবর্তন হচ্ছে এবং সংশোধন চলছে। সংশোধনীমূলক যদি কর্মকাণ্ড হয়ে থাকে এবং যদি সেটি সৎভাবে হয়ে থাকে, সাধুবাদ জানাতেই হবে। কিন্তু যদি মানে অতীতের মতোই আবার এই রকম হতে থাকে, যেটা আসলে আমাদের বাংলাদেশে অসৎ লোকের সংখ্যা এত বেশি যে আমরা আসলে এই সমস্ত বিষয়ে খুব একটা আস্থা রাখতে পারিও না। তো যে কারণে আস্থা তৈরি করার মতো
কোনো কিছু দেখতেও পাইনি, যে ওই যে যারা এগুলো করলো তাদেরকে তো আগে আপনাদেরকে শাস্তির আওতায় আনতে হতো। তাহলে না হয় আমরা বুঝতে পারতাম যে আপনারা সৎভাবে কাজ করছেন, আপনাদের মেরুদণ্ড শক্ত। নাকি ওই যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের কষ্ট দিলে মানে খুব সহজ কাজটা, এই কাজটা করেই আপনারা আপনাদের শক্ত মেরুদণ্ডের প্রমাণ রাখতে চাচ্ছেন কি না, সেটাও তো একটা প্রশ্ন আসলে। তো আমি আশা করব যে বাংলাদেশ ভবিষ্যতে মানে একই সাথে দুটো কাজ করবে। একটা হলো সাধারণ বিনিয়োগকারীদের ভালো শেয়ারগুলিতে আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। খারাপ শেয়ারগুলিতে বিনিয়োগ করলে যে ক্ষতিগ্রস্ত হওয়ারই সম্ভাবনা থাকে, সেই মেসেজটাও পৌঁছে দেওয়া দরকার। একই সাথে এই খারাপ কোম্পানিগুলো অতীতে যারা এনেছেন তাদেরকেও শাস্তির আওতায় আনবেন, আর ভবিষ্যতেও এই ধরনের কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা থেকে বিরত থাকবেন, এবং বিরত না থাকলে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করবেন। এই আশাবাদ রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।